আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এই অধ্যায়ের মূল বইয়ের 11, 12 এবং 13 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। আমাদের 11 নম্বর অঙ্কে বলছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। তার তিনটা ধাতু মিলায় একটা গহনা তৈরি করছে। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তার মানে এই যে 19 গ্রামে এই যে গহনা তৈরি করছে, তামা দস্তা রূপা মিলিয়ে এই গহনার ওজন হচ্ছে 19 গ্রাম। এতে কত গ্রাম রূপা আছে সেটা বের করতে বলছে। আর দুইটা অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। দেখো, এখান থেকে আমরা কোশ্চেনটা দেখে যে ডাটা পাইছি সেটা দেখে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে একটা গহনায় যখন 3 ধরনের উপাদান আছে, এখন কোন উপাদান কি 2 অনুপাতে থাকতে পারে কিনা। তাহলে সহজ করে আমরা আগে একটু যদি সহজ করে বলি, ধরো আমি বললাম যে 19 গ্রামের তামা দস্তা রূপা মিলিয়ে 19 গ্রামের একটা গহনা আমি তৈরি করছি। এখন আমার প্রশ্ন করলে একজন যে ওই গহনায় দস্তা কতটুকু দিছো, আমি বললাম 5 গ্রাম দিছি, আবার 7 গ্রাম দিছি, 5 অথবা 7 গ্রাম সে, তাহলে কি হলো? মানে দুই একই একই যে অনুপাত, সরি, একটা ধাতু এটা কি দুই ভাবে বা দুই অনুপাতে থাকতে পারে কিনা? অবশ্যই পারে না। কারণ তামা যেটুকু দিছি, দস্তা দিছি, রূপা দিছি, তিনটা মিলাই দিছি, তাহলে প্রত্যেকটা একটা অনুপাতে থাকবে। 19-এর মধ্যে ধরো তামা আছে এত অনুপাত, এত অংশ তামা, ধরো 5 গ্রাম তামা, 8 গ্রাম ধরো হচ্ছে দস্তা, তাহলে তামা আর দস্তা মিলে 8 5 13, আর থাকে কত 6, ধরো 6 গ্রাম হচ্ছে রূপা, 19। কিন্তু দস্তা কি 5 গ্রাম আবার 7 গ্রাম এভাবে থাকতে পারবে? পারবে না। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে দস্তা, এখানে 2 রকম বা 3 রকম ভাবে থাকতে পারবে না। তাহলে এখানে আমাদের যে এটা দিয়েছে সেটা তামা ও দস্তা, দেখো 1:2, তার মানে এখানে দস্তা আছে 2 অনুপাত তামার সাথে, আবার দস্তা ও রূপা, রূপার সাথে আবার দস্তা আছে 3 অনুপাত। এই যে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাতে দস্তা 2 রকম আছে, এই 2 রকম দস্তাকে আমাদের একরকম করতে হবে, তার মানে দস্তার অনুপাতটা সমান করতে হবে। সেটাই আমরা করি। তাহলে একদম প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি। 11, তাহলে দেওয়া আছে গহনার ওজন, গহনার ওজন কতটুকু দেওয়া আছে? 19 গ্রাম। ওকে, এটা আমরা পাইছি। আর দেওয়া আছে কি তামা ও দস্তার অনুপাত, তাহলে তামা ইস্টু দস্তা কত দেওয়া আছে? 1:2। আর কি দেওয়া আছে? দস্তা ও রূপা, দস্তা ইস্টু রূপা কত দেওয়া আছে? 3:5। দেখো, আমরা যেটা বলছি সেটা হচ্ছে একই গহনার মধ্যে একটা ধাতুর 2 রকম অনুপাত থাকতে পারবে না, তাকে এক অনুপাতে বা একটা নির্দিষ্ট অনুপাতে রূপান্তর করতে হবে। 10টা এখানে আছে 2 অনুপাত, এখানে আছে 3 অনুপাত, তাহলে একই ভাবে বা একই রকম অনুপাতে তাকে যদি আমি প্রকাশ করতে যাই তখন আমার কি টেকনিক অবলম্বন করতে হবে? সেটা হচ্ছে প্রথম অনুপাতে আমি যেটাকে সমান করতে যাচ্ছি, প্রথম অনুপাতে কমন কি দেখো তো, দুইটা অনুপাতে 10টা, 10টাকে সমান করতে হবে। প্রথম অনুপাতে 10টার যে অনুপাতটা ছিল এটা দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে, আর দ্বিতীয় অনুপাতে 10টার যে অনুপাতটা ছিল এটা দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হবে, তাহলে কিন্তু 10টার পরিমাণ সমান হবে। তাহলে দেখো এখানে 10টার পরিমাণ 3 অনুপাত, 3 দ্বারা যদি প্রথম অনুপাতকে গুণ করি তাহলে 10টা কত হচ্ছে? 6। আবার 10টা এখানে ছিল 2, এটা দিয়ে যদি দ্বিতীয় অনুপাতকে গুণ করি তাহলে 10টা হচ্ছে 6। দেখো দুই জায়গায় 10টা 6 6 হয়ে যাচ্ছে, তার মানে একই রকম রূপে প্রকাশ পাচ্ছে। তো সেটাই আমরা এখন লিখবো। লিখবো কি যে অনুপাতের রাশি কয়টা? 2টা, তাহলে রাশি দ্বয়কে, অনুপাতের রাশি দ্বয়কে, এই অনুপাতের রাশি দ্বয়কে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করি। ওকে, তাহলে 3 দ্বারা গুণ করলে এখানে কত আসছে দেখো তো, 3 অক্ষে 3, 3 দুগুণী 6। শুধু যে 10টাকেই গুণ করবো তা না, গুণ করলে পুরো যে কটা রাশি থাকবে সে কটা রাশিকেই গুণ করতে হবে। ওকে, আর একে গুণ করব 2 দ্বারা, তাই না? তাহলে একেও আমরা সাইড নোট দিই যে অনুপাতের
রাশি দ্বয়কে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করি। ওকে, তাহলে এখানে কত আসতেছে? 6:5 দুগুণী 10। এখন দেখো, তামা 10টা হয়ে গেছে 3:6, তামা 10টা রূপা হয়ে গেছে 6:10। দুই জায়গায় কি 10টা সমান হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব তামা 10টা রূপা সমান সমান 3:6:10। আমরা যদি এটাকে 10টাকে সমান না করতাম তাহলে কিন্তু এভাবে লিখতে পারতাম না। কারণ কি, এখানে ছিল তামা 10টা 1:2, এখানে 10টা রূপা 3:5। তামা 10টা রূপা যদি লিখতাম তাহলে 1 এখানে 10টাকে 2 দিতে না 3 দিতে, যে কোনো একটা দেওয়া লাগতো। যেটাই দিতে সেটাই ভুল হতো, কারণ 10টা কি শুধু 2 অনুপাতে আছে? না। 10টা কি শুধু 3 অনুপাত আছে? না। তাহলে কোনটা দিতে? যে কোনো একটা নিতে হতো। এই জন্যই আমরা দুইটাকে সমান করে ফেললাম। ওকে, এখন ট্র্যাডিশনাল আমরা যেভাবে অঙ্ক করি সেভাবেই এই অনুপাতটাকে যোগ করতে হবে। যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল কত অনুপাত, এবং টোটাল ওই অনুপাতের মধ্যে যেহেতু রূপা বের করতে বলছে, রূপা কত অনুপাত পাবে। আমি লিখবো কি, অনুপাতের যোগফল। 3 যোগ 6 যোগ 10, 10 × 16 আর 3 19। টোটাল আমরা পেয়ে গেলাম 19 অনুপাত। এই 19 অনুপাতের মধ্যে 10 অনুপাত পাবে রূপা। টোটাল যে 19 গ্রাম ছিল, এই 19 গ্রামকে 19 অনুপাতে ভাগ করতে হবে, করে সেখান থেকে 10 অনুপাত পাবে রূপা। তাহলে আমরা এখন সহজে বের করতে পারি যে রূপার পরিমাণ কতটুকু ছিল। আমরা লিখবো অতএব গহনায় রূপার পরিমাণ অথবা রূপার পরিমাণ কত ছিল? 19 গ্রাম এর 10/19, তার মানে 19 ভাগের 10 ভাগ রূপা। এই 19 দিয়ে 19কে কাটো তুমি, তাহলে 19 অক্ষে 19 এক থাকে, 10-এর সাথে 1 গুণ করলে 10 অক্ষে 10, তাহলে রূপা কত হলো? 10 গ্রাম। আমাদের কিন্তু এটাই চেয়েছিল যে রূপা কতটুকু আছে। রূপা আছে ওই গহনায় 10 গ্রাম। তাহলে আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 12 নম্বর অঙ্কটি দেখি। এখানে যে 3টা অঙ্ক নিছি মোটামুটি একই ধরনের অঙ্ক তিনটাই। 12 নম্বর অঙ্কে আমাদের বলছে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। প্রথম ডাটা যেটা আমাদের দিয়েছে যে দুইটা গ্লাস আছে এবং সমান মাপের, তার মানে শরবতে পূর্ণ আছে, তার মানে দুইটা গ্লাসে সমান পরিমাণ শরবত ধরবে। ওকে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2। প্রথম গ্লাসে পানি যদি 3 অনুপাত থাকে, শরবত আছে 2 অনুপাত। দ্বিতীয় গ্লাসে 5:4, তার মানে দ্বিতীয় গ্লাসে পানি যদি 5 অনুপাত থাকে, তাহলে সিরাপ আছে 4 অনুপাত। ওকে, এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের বলছে যে এই দুইটা গ্লাসে শরবত যদি একত্রে মিশ্রণ করা হয় তাহলে পানি ও সিরাপের অনুপাত কত হবে নির্ণয় করো। তাহলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে যে পরিমাণটা কতটুকু ছিল। তার মানে এই যে গ্লাস, এই গ্লাসে শরবত কতটুকু ধরে সেটা তো আমাদের বলে দেওয়া নেই। এখানে দেখো বলছে একই মাপের, কিন্তু কতটুকু শরবত ধরে সেটা বলেনি। এখন যদি আমরা সেটা বের করতে পারতাম যে কতটুকু শরবত ধরে, ধরে নিলাম 10 লিটার শরবত ধরে সে একটা গ্লাসে। এখন দেখো, তাহলে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত আছে 3:2, তাহলে 3 আর 2 অনুপাত যোগ করে 5। টোটাল ওই গ্লাসের পানিকে, ওই গ্লাসের শরবতকে 5 অনুপাতে ভাগ করতে হবে, করে তার 3 অনুপাত পাবে পানি, 2 অনুপাত পাবে সিরাপ। তাহলে ধরো 10 লিটার ছিল, তাহলে 5 অনুপাত দিয়ে ভাগ করে 5 দিয়ে, তাহলে 1 অনুপাত সমান 2 লিটার। তাহলে পানি হচ্ছে 3 দুগুণে 6 লিটার। 10 লিটার শরবতের মধ্যে পানি আছে 6 লিটার আর 4 লিটার আছে সিরাপ, আমরা পেয়ে গেলাম। ওকে, পরেরটাতেও আমাদের এইভাবে বের করতে হবে। করে তাহলে দুইটা যখন শরবত মিক্স করে ফেললে তখন কিন্তু প্রথমটাই পানি কতটুকু আছে আমি পেয়ে গেলাম, দ্বিতীয়টাই কতটুকু পানি আছে আমি পেয়ে গেলাম। তাহলে এই দুইটা পানি যোগ করলে আমি টোটাল দুইটা গ্লাস একত্র করার পরে কতটুকু পানি হচ্ছে পেয়ে যাচ্ছি। আবার প্রথমটায় সিরাপ কতটুকু আছে পেয়ে গেছি, আবার দ্বিতীয়টা সিরাপও কতটুকু হয়েছে পেয়ে গেছি। তাহলে দুইটা শরবত এক করার পরে সিরাপের পরিমাণ কতটুকু পেয়ে গেছি, পানির পরিমাণও পেয়ে গেছি, সিরাপের পরিমাণও পেয়ে গেছি। এখন অনুপাত বের করতে বলছে, তাহলে পানির পরিমাণ ইস টু সিরাপের পরিমাণ, এই যে অনুপাত হয়ে গেল। তাহলে প্রথম কাজ কি,
আশা করি বুঝতে পেরেছো। সেটাই আমরা এখন করি। 12 নম্বর, যে কি গ্লাসে কতটুকু শরবত ধরে সেটা আমরা আগে ধরে নেব। তাহলে ধরি গ্লাসে শরবত ধরে কতটুকু ধরে, ক খ গ এক্স ওয়াই জেড, যে কোনো ইচ্ছা, যেটা ইচ্ছা ধরতে পারো। আমরা ক ধরলাম, ক লিটার, যে ক লিটার শরবত ধরে। ওকে, এবার প্রথম গ্লাসে পানি ইস টু সিরাপ, তাহলে প্রথম গ্লাসে পানি ইস টু সিরাপ ছিল কতটুকু দেখো, 3:2। লিখতে পারি কি 3:2। এখন আমাদের কাজকে অনুপাতের যোগ করব, অনুপাতের যোগফল 3 + 2 = 5। কেন অনুপাতের যোগ করলাম, টোটাল এই যে ক লিটার ছিল একটা গ্লাসের শরবত, এই ক লিটারের ভিতরে কতটুকু পানি আছে আর কতটুকু সিরাপ আছে এইটা বের করার জন্য আমরা টোটাল অনুপাতটা বের করলাম। এবার দেখো এই ক লিটার হবে 5 ভাগে ভাগ হবে 5 অনুপাতে, 5 অনুপাতের মধ্যে 3 অনুপাত হচ্ছে পানি আর 2 অনুপাত হচ্ছে সিরাপ। তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব প্রথম গ্লাসে পানি আছে সমান সমান, এই যে টোটাল ক লিটার ছিল, ক লিটার এর এই যে 5 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, 5/3। তাহলে দেখো এখন তো কাটাকাটির কিছু নেই, যাচ্ছে না কাটাকাটি করা, তাহলে ক ডাইরেক্ট উপরের সাথে গুণ হবে, তাহলে 3 এর সাথে ক গুণ করলে 3ক/5 লিটার। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম প্রথম গ্লাসে পানির পরিমাণ। এবার প্রথম গ্লাসে সিরাপ কতটুকু আছে সেটা আমরা বের করে ফেলি। প্রথম গ্লাসে সিরাপ আছে সমান সমান ক লিটারের সিরাপ আছে কত, 2/5, তাই না? তাহলে দেখো এটাও কাটাকাটি যাচ্ছে না, তাহলে 2ক/5 লিটার। তাহলে দেখো প্রথম গ্লাসে পানি কতটুকু আছে আমরা পেয়ে গেলাম, প্রথম গ্লাসে সিরাপ কতটুকু আছে পেয়ে গেলাম। একইভাবে এখন আমাদের কাজ কি দ্বিতীয় গ্লাসে, দ্বিতীয় গ্লাসে পানি কতটুকু আছে বের করতে হবে, সিরাপ কতটুকু আছে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন কি, যে দ্বিতীয় গ্লাসে পানি ইস টু সিরাপ। তাহলে দেখো তো দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাপের অনুপাত কত ছিল, 5:4। তাহলে লিখতে পারি কত, 5:4। অনুপাত যোগ করি, অনুপাতের যোগফল 5 + 4 = 9। তাহলে এই যে দ্বিতীয় গ্লাসেও কিন্তু ক লিটার শরবত ধরবে, কারণ দুইটা গ্লাসই কি সমান। তাহলে এই ক লিটারের কে ভাগ হবে 9 ভাগে, তাই না, 9 অনুপাতে। এই 9 অনুপাতের মধ্যে 5 অনুপাত পাবে পানি আর 4 অনুপাত পাবে সিরাপ। তাহলে টোটাল কতটুকু পানি আর কতটুকু সিরাপ আছে সেটা আমরা এটার মতো প্রসেস করে বের করে ফেলি। তাহলে লিখতে পারি কি, দ্বিতীয় গ্লাসে পানি আছে ক লিটার এর 9 অনুপাতের 5 অনুপাত পানি, 5/9। তাহলে গুণ করে দাও, যেহেতু কাটাকাটির কিছু নেই, ক গুণ হচ্ছে 5 এর সাথে, তাহলে 5ক/9 লিটার। ওকে, আর সিরাপ আছে ক লিটার এর কত, 4/9। তাহলে ক এর সাথে গুণ করে দাও, 4ক/9 লিটার। ওকে, তাহলে আমরা প্রথম গ্লাসে পানি আর সিরাপের পরিমাণটা পেয়ে গেছি এবং দ্বিতীয় গ্লাসেও আমরা পানি আর সিরাপের পরিমাণটা পেয়ে গেছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন যেহেতু দুইটা গ্লাসের শরবত এক করে ফেলতে বলছে, তাহলে এক করে ফেললাম। এখন তাহলে পানি কতটুকু হবে, প্রথম গ্লাসের পানি আর দ্বিতীয় গ্লাসের পানি যোগ করে দিলেই তো
দুইটা গ্লাস মিলে শরবত যে পানি কতটুকু ছিল সেটা বেড়ে যাচ্ছে। আর সিরাপ কতটুকু ছিল, প্রথম গ্লাসে সিরাপ আর দ্বিতীয় গ্লাসে সিরাপ যোগ করলেই বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখন এটা এখানে দেখাই। তাহলে আমরা লিখতে পারি অতএব দুটো গ্লাসের মিশ্রণে পানি আছে। দুটো গ্লাসের মিশ্রণে, তার মানে দুটো গ্লাস যখন মিক্সড করে ফেলছি আমি, সেখানে পানি আছে কতটুকু? প্রথমটাতে ছিল 3 ক ভাগ 5 প্লাস দ্বিতীয়টা কতটুকু? 5 ক ভাগ 9 এত লিটার। এটা ছিল পানির অংশ দুইটা মিলে। তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখো লসাগু হবে 5 আর 9, 5 আর 9 লসাগু হচ্ছে 5 নং 45। 5 দিয়ে 45কে ভাগ করো, 5 নং 45, 9 9 দিয়ে 3 এর সাথে গুণ করো, তাহলে কত আসতেছে? 3 নং 27 ক যোগ 9 দিয়ে 45কে ভাগ করো 5, 5 দিয়ে 5কে গুণ করো, 5 5 25 ক এত লিটার। তাহলে 27 আর 25 কত হয়? 52 ক ভাগ 45 লিটার। এটা কি? এটা হচ্ছে আমার দুইটা গ্লাসের মিশ্রণে টোটাল পানি আছে 52 ক ভাগ 45 লিটার পানি আছে। এখন আমাদের দেখতে হবে সিরাপ কতটুকু আছে। তাহলে সিরাপ আছে, সিরাপ প্রথমটাতে ছিল কত? 2 ক ভাগ 5 আর দ্বিতীয়টাতে ছিল 4 ক ভাগ 9 লিটার। ওকে, তাহলে এখান থেকে লসাগু 45, 5 দিয়ে 45কে ভাগ করলে 9, 9 দুগুণে 18 ক যোগ 9 দিয়ে 45কে ভাগ করলে 5, 5 এর সাথে 4 গুণ করলে 4 5 20 ক লিটার সমান সমান কত? নিচে 45 আর উপরে 18 আর 20 কত হয়? 38, 38 ক লিটার। তাহলে আমরা টোটাল দুইটা গ্লাসের শরবত একত্র করলে পেয়ে গেলাম পানি আছে কতটুকু আর সিরাপ আছে কতটুকু। এখন বলছিল এদের অনুপাত নির্ণয় করতে, তাহলে অনুপাত কি? এই পানি ইস টু সিরাপ হয়ে গেল অনুপাত। তাহলে লিখতে পারি অতএব পানি ইস টু সিরাপ সমান সমান পানি কতটুকু আছে? 52 ক ভাগ 45 ইস টু সিরাপ আছে কতটুকু? 38 ক ভাগ 45। দেখো এখন এইভাবেও রাখা যেতে পারে, কিন্তু এইভাবে কি রাখা যাবে? যাবে না, কারণ একটা অজ্ঞাত রাশি রয়ে গেছে ক। তাহলে একে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার উপায়টা কি? এই ইস্টু মানে কি বলতো? ভাগ। ইস্টু মানে কি? ভাগ। তাহলে এই লাইনটা এইভাবে আসবে না, দেখো তো, 52 ক ভাগ 45 ভাগ 38 ক বাই 45। ইস্টু মানে ভাগ, তার মানে এইভাবে আসবে। এই ভাগ দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে বলতো? উল্টে যায়, তাই না? ভাগ দিয়ে গুণ করলে কি হয়? উল্টে যায়। উল্টে গেলে কি হয়? উপরে 45 ডিভাইডেড নিচে আসবে কত? 38 ক। এই যে আমি এক লাইনে তোমাদের সেটা দেখাই দিলাম। তাহলে এখন এই 45 45 কেটে যাচ্ছে, তাই না? এখন এখানে যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, ক ক কেটে যাচ্ছে। 38 কে 2 দিয়ে কাটলে হয় 19, 52 কে 2 দিয়ে কাটলে হয় 26, আর কাটাকাটি করা যায় না। তাহলে কত আসতেছে শেষে? 26 আর 19, 26 ইস টু 19 আমাদের অ্যান্সারে দাঁড়ালো। তাহলে কত পাচ্ছি আমরা? 26 ইস টু 19। এটাই আমাদের এই দুইটা গ্লাসের শরবত যদি এক করে ফেলি তাহলে পানি ও সিরাপের অনুপাত হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, অঙ্কটা কিন্তু একটু বড় দেখা গেলেও খুবই সহজ অঙ্ক। মানে প্রসেসটা তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথম গ্লাসে আমাদের পানি আর সিরাপের পরিমাণটা বের করতে হবে, একইভাবে দ্বিতীয় গ্লাসে পানি শরবতের পরিমাণটা বের করতে হবে। তারপরে এই দুইটা পানি দুইটা শরবত যোগ করলে আমরা টোটাল পানি আর টোটাল শরবতের পরিমাণটা পেয়ে গেলাম। এরপরে জাস্ট পানি, এই টোটাল পানির অনুপাত ইস টু টোটাল শরবতের অনুপাত। অঙ্কটা কিন্তু খুবই সহজ। ওকে, এখন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের দেখো
প্রথম যে অঙ্কটি আমরা করেছিলাম একদম সেম সেই প্যাটার্নের একটা অঙ্ক দিয়েছে এখানে। 3 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, ক ইস টু খ সমান 4:7, খ ইস টু গ সমান 10:7 হলে ক ইস টু খ ইস টু গ নির্ণয় করো। এটা আমার মনে হয় যারা প্রথম অঙ্কটি বুঝেছো তারা দেখেই বুঝতে পারছো যে অঙ্কটা কিভাবে করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখি। 13 আমাদের দেওয়া আছে ক ইস টু খ সমান সমান 4:7 আর খ ইস টু গ সমান সমান 10:7। এটা আমাদের দেওয়া আছে তাই না। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি ক ইস টু খ ইস টু গ। এখন দেখো ক ইস টু খ ইস টু গ এইটা নির্ণয় করতে বলছে। এখন এইটা নির্ণয় করতে গেলে আমাদের খ তো দুইটাই দুই রকম আছে তাই না, খ আছে এখানে 7 অনুপাত আর এখানে 10 অনুপাত। তাহলে তো লেখা যাচ্ছে না খ এর মান তুমি কত লিখবা, 7 না 10 লিখবা। তাহলে এই দুইটা যে অনুপাত ছিল এই দুইটা অনুপাতে এই খ হচ্ছে কমন, খ কে সমান করতে হবে। সমান করার সিস্টেমটা কি, এই যে কতে বা 11 নম্বর অঙ্কে আমি যেটা বললাম যে দ্বিতীয় অনুপাতে খ তার মানে পূর্ব রাশি যে অনুপাতটা পাচ্ছ ওই অনুপাত দিয়ে প্রথম অনুপাতটারে উভয় রাশিকে গুণ করতে হবে। আর প্রথম অনুপাতের উত্তর রাশি যে খ এর পরিমাণ দিয়ে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে, তাহলে সমান হয়ে যাবে। সেটা আমরা এখন একটু লিখবো এখানে। এখানে লিখবো অনুপাতের রাশিদ্বয়কে কত দ্বারা গুণ করবে, একে 10 দ্বারা, তাই না। 10 দ্বারা গুণ করি। ওকে, তাহলে 10 দ্বারা গুণ করলে এখানে কত আসতেছে, 4×10=40, 7×10=70। আর একে গুণ করতে হবে কত দ্বারা, 7 দ্বারা। এখানে লিখতে পারি অনুপাতের রাশিদ্বয়কে 7 দ্বারা গুণ করি। 7 দ্বারা গুণ করলে এখানে কত আসতেছে, 7×10=70 আর এখানে কত আসতেছে, 7×7=49। ওকে, এখন দেখো খ কিন্তু দুই জায়গাতেই 70-70 হয়েছে, তাহলে এখন আমরা ক ইস টু খ ইস টু গ লিখতে পারি। ক ইস টু খ ইস টু গ লিখলে এখানে কত আছে, 40 ছিল ক এর মান, খ এর মান দুই জায়গায় 70, তাহলে আমরা 70 লিখবো। আর গ এর মান আছে কত, 49। ওকে, তাহলে দেখো এই অনুপাতকে আর কি কোনো অংশে কাটাকাটি মানে তিনটার মধ্যেই কাটাকাটি করা যায় কোনো সংখ্যা আছে কিনা। যেমন 10 দ্বারা একে কাটা যায়, একে কাটা যায় কিন্তু একে কাটা যায় না। 7 দ্বারা একে কাটা যায়, একে কাটা যায় কিন্তু একে কাটা যায় না। তাহলে আর কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক ইস টু খ ইস টু গ এর মান। আশা করি খুব সহজে এটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ে পরবর্তী যে অঙ্ক আছে সে অঙ্ক নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।